অরিজিনেট কিভাবে করে সেই জিনিসটা, এবং এছাড়া ওই রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স এটাও অল্প একটু দেখবো। রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স আমি সিলেবাসে আছে কিনা জানি না, তবে আপনাদের রিলেটিভিটিতে কি রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স পড়াইছে? স্যার আছে রিলেটিভ, তো। হ্যাঁ। স্যার আমাদের আছে তো। স্যার আছে না, স্যার, আপনাদের এই অল্প এই অল্প একটু কোর্সে আছে। আছে নাকি রিলেটিভিস্টিক? না না স্যার, এই রিলেটিভিস্টিক কোর্সের মধ্যে আছে একটা চ্যাপ্টার। ও এই কোর্সটাই আছে, তাহলে ঠিক আছে, তাহলে গ্রেট। কিন্তু আমার কেন জানি মনে হইলো ওই কোর্সের সিলেবাসটা আমি আর্টস স্যারকে দিছিলাম, ওইখানেও আছে রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স। হ্যাঁ স্যার, ডাবল আছে স্যার, ডাবল। ও ডাবল আছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা এই একটু একটু করে আগাই। এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ইলেকট্রোডাইনামিক্স মানেই হলো ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশনের পরে ওই ভেক্টর পোটেনশিয়াল আর স্কেলার পোটেনশিয়াল। আমরা ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে দেখব যে এই যে ভেক্টর পোটেনশিয়াল এই যে এইভাবে ডিফাইন করছিলাম ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে। ম্যাগনেটোস্ট্যাটিক্স এরকম, সেটাকে আমি আরেকটু জেনারেলাইজ করতে পারি, বি ইকুয়াল টু কার্ল অফ এ। তাহলে এটাকে আমি যদি ওই ফ্যারাডেজ লতে ঢুকাই, এই যে ফ্যারাডেজ লতে আমি, ফ্যারাডেজ ল হলো কার্ল অফ ই ডিই ডিবি ডিটি, এই বিটা এখানে দিছি। তাহলে এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, কার্ল অফ সামথিং ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কার্ল অফ যেটা জিরো ওইটাকে একটা গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার লিখতে পারি। হ্যাঁ, কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ইজ ইকুয়াল টু জিরো, এটা হলো আমার আইডেন্টিটি, ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি। তাহলে এই জিনিসটাকে ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা ওই গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার হিসাবে যদি লিখি, তাহলে ই ইজ দিস, ই ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল। এটা আমরা এই এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত আমরা সেটা করছি, দ্যাট ইজ ফাইন। কিন্তু যখন ইলেকট্রোডাইনামিক্স আসবে, যখন ম্যাগনেটিক ফিল্ড, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড বা পরিবর্তনশীল স্কেলার পোটেনশিয়াল, ভেক্টর পোটেনশিয়াল থাকবে, তখন এই টার্মটা অ্যাড হবে এখানে, ই। আর বিটা তো আমাদের ডিফাইন করা আছে, বি বা এটা ডিফাইন করা আছে ইন টার্মস অফ বি, দিস ইজ ফাইন। বাট ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল, এখন ভেক্টর পোটেনশিয়ালের একটা টার্ম যোগ হলো। তাহলে এইভাবে করে আমরা ই এবং বি পাই, এবং ইন টার্মস অফ ই এবং বি আমরা ওই এইভাবে করে লিখতে পারি। এটা এটা হইলো আপনার ওই জাস্ট এটা ওই গসেস ল এবং ইয়ের ল, ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ভিতরে এই ই এবং বি বসাই দিছি। ই এবং বি এর মান বসাই দিলে ইন টার্মস অফ ভি এন্ড এ, ইন টার্মস অফ ভি এবং এ ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলা ডিরাইভ করা যাবে বা প্রকাশ করা যাবে। এই 10.4 এবং 10.5 এই দুইটাতে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস আছে ইন টার্মস অফ ভি এবং এ, ইন টার্মস অফ ভি এবং এ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইজ লাইক দিস। তো এটা অনেক সময় প্রয়োজন হইতে পারে বা ইয়ে করতে পারে আমাদের এই ভি এবং এ, আমরা যে ইয়ে করছিলাম স্কেলার পোটেনশিয়াল আর ভেক্টর পোটেনশিয়াল, এগুলাকে এইভাবে ইয়ে করা যায়। এই যে এই একটা অপারেটর, এই যে এই অপারেটরের মাধ্যমে খুব কম্প্যাক্ট ফর্মে এই ওই দুইটা ম্যাক্সওয়েলস ল প্রকাশ করা যায়। আমাদের ফিজিক্সে অনেকগুলাই, ফিজিক্স মানে যখন হাই এনার্জি ফিজিক্সে যাব আমরা, তখন দেখবো যে আমরা বিভিন্ন এলিগেন্ট ওয়েতে শর্টকাটে বিশাল বড় ইকুয়েশন লেখা, এবং এটা ফিজিসিস্টরা সবসময় করে আসছে। তো সেটারই একটা ইয়ে, ওই যে যেমন বললো যে ইকুয়েশন 10.4 and 10.5 আর আগলি। আগলি মানে যেটা আপনারা ভি এবং এর মাধ্যমে আমরা যখন বড় ইকুয়েশন, ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলা লিখলাম, গুলা বলছে আগলি। আগলি মানে অনেক বড়, এত বড় লিখতে চায় না, তখন ওই ওই ছোট ছোট অপারেটর ইউজ করে আমরা ওইটাকে সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, গেস ট্রান্সফরমেশন, এইটা একটা
নতুন আইডিয়া। গেজ ট্রান্সফরমেশনটা কি? এখানে গেজ ট্রান্সফরমেশনে এই যে আমি মনে করেন যে আমার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আছে, ই এবং বি কোনো একটা জায়গায় ডিফাইন করা আছে। এখন এই ই কে ইন টার্মস অফ ভি এবং এ, এবং বি কে ইন টার্মস অফ এ, এটা প্রকাশ করা যায়। কারণ এই এ এবং বি এর সাথে ই এবং বি এর রিলেশন কি আছে সেটা আমরা অলরেডি জানি। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রিক ফিল্ড কোন একটা স্পেসে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে ই, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে বি। এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করতে আমার মনে করেন এ এবং ভি এটা দিয়ে প্রকাশ করা যায়। আবার এটাকে এ প্রাইম এবং ভি প্রাইম এটা দিয়েও প্রকাশ করা যায়। এটা হইলো ভেক্টর, বি ই হইলো ভেক্টর। তাহলে এখন এই এ এ এ ভি আর এ প্রাইম ভি প্রাইম দুইটা দিয়েই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা যাইতেছে। তাহলে এই দুইটার মধ্যে কি রিলেশন আছে? তাহলে এই রিলেশনটা হলো এরকম যে এর সাথে যদি একটা গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার আর ভি এর সাথে টাইম ডেরিভেটিভ অফ দ্যাট স্কেলার যদি সাবট্রাক্ট করি, গ্রেডিয়েন্ট অফ স্কেলার অ্যাড করি আর ভি এর থেকে টাইম ডেরিভেটিভ অফ দ্যাট স্কেলার সাবট্রাক্ট করি, তাইলে পরে যে নতুন সেট অফ এ এ ভি পাবো সেটাও ওই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করবে। তাহলে এটাকে বলে গেজ ফ্রিডম। আমাদের এই ফ্রিডমটা দিয়ে দিছে, এবং এই ফ্রিডম ইউজ করে আমরা অনেক সময় আমাদের লাইফ ইজি করতে পারি। যেমন এখানে বলছে কনক্লুশন, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এখানে লিখছে যে এখানে ফর এনি হোল স্কেলার ফাংশন উই ক্যান উইথ ইম্পিউনিটি। ইম্পিউনিটি মানে কি জানেন? হ্যালো, ইম্পিউনিটি মানে হইলো যখন আপনি কোনো একটা ক্রাইম করলেন, এই ক্রাইম থেকে আপনাকে মাফ করে দেওয়া হলো। হ্যাঁ, কোনো একটা বড় ক্রাইম, ওই তাকে ইম্পিউনিটি বলে এটাকে। তাহলে এই বলতেছে ফর এনি ওল্ড স্কেলার ফাংশন ল্যামডা উই ক্যান উইথ ইম্পিউনিটি অ্যাড gradient of lambda to a is a gradient of provided we simultaneously subtract d lambda dt from b। এটা যদি করতে পারি তাহলে পরে এই যে ট্রান্সফরমেশন এটাকে বলে গেজ ট্রান্সফরমেশন, এবং এ বি এর যে দুই সেট, এই দুইটা সেটই আমাদের একই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করে। এবং এরকম এই গেজ ট্রান্সফরমেশন ওই ল্যামডাটা এখন আমরা বিভিন্নভাবে চুজ করতে পারি, এবং ল্যামডা বিভিন্নভাবে চুজ করে আমরা লরেন্স গেজ বা কুলম্ব গেজ, এরকম দুইটা গেজ। গেজ মানে হইলো ওই যে ওই ফ্রিডম, এই ফ্রিডমটা পাওয়ার জন্য কিভাবে এ এবং বি কে চেঞ্জ করতে পারি সেই চেঞ্জের ইকুয়েশন গুলা আমাদের এটা দেওয়া আছে। এই যে 10.12 এটা একটা ফর্ম, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। বা আপনার ওই আরেকটা আছে কুলম্ব গেজ, এখানে কোথাও আছে। ওই যে একটু আগে আমরা বলছিলাম যে এই এই যে এই ইয়েটা স্কোয়ারকে স্কোয়ার করছিলাম, এটা সমান এইটা। এটা এখন 4 ডাইমেনশনাল একটা ডেরিভেটিভ। এখানে আপনার টাইম স্পেশাল ডেরিভেটিভ আছে ডেল স্কোয়ারের ভিতরে। এখানে তিনটা স্পেসের ডেরিভেটিভ আছে, এক্স ওয়াই এবং জেড। আর এটা হলো টাইমের ডেরিভেটিভ, এবং এই চারটা ডেরিভেটিভ মিলে হইলো এই যে এইটা। এবং এটাকে বলে ডি অ্যালেমবার্সিয়ান অপারেটর, ডি অ্যালেমবার্সিয়ান অপারেটর। এবং এই ডি অ্যালেমবার্সিয়ান অপারেটর দিয়ে ইন টার্মস অফ ভি এবং এ, একটু আগে যে ওই 10.4 এবং 10.5 যে বিশাল বড় ইকুয়েশন গুলো ছিল, ওইটা এত সিম্পলিফাইড ফর্মে চলে আসলো। তো সেটাই একটু আগে আমরা বললাম যে ফিজিসিস্টরা ওই ধরনের সবসময় ইয়ে চুজ করে। রিটার্ডেড, রিটার্ডেড মানে কি কেউ বলতে পারেন? রিটার্ডেড রিটার্ডেড মানে? তো অল অর্শ হয়ে যাওয়া না স্যার? বাধা, মন্দন কমে যাওয়া হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটার্ডেশন, মন্দন, অলস হয়ে যাওয়া, বা যে একটু বেশি স্মার্ট না, মানে অত করিতকর্মা না, তখন তাকে বলে এ তো রিটার্ডেড। অনেক সময় গালি দেয়, বন্ধুরা বন্ধুদেরকে গালি দেয়, তুই তো রিটার্ডেড। হ্যাঁ, এরকম গালি দেয়। আচ্ছা, যাই হোক,
রিটার্ডেড পোটেনশিয়াল মানে যে এই পোটেনশিয়ালটা কোনো কারণে এরকম দেরি হয়েছে, তার ভিতরে কি দেরি হয়েছে এটা আমরা একটু বুঝি। ওই রেডিয়েশন পড়তে গেলে পরে আমাদের রিটার্ডেড পোটেনশিয়াল এবং অ্যাডভান্স পোটেনশিয়াল সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। যে আমার এই পয়সনস ইকুয়েশন গুলো আমরা লিখলাম এবং আমাদের ওই মানে এ এ এবং ভি এবং এর সাথে রো এবং জে রিলেশন গুলা এটা আমরা লিখলাম এখানে। আমার যদি জে থাকে এবং রো থাকে সেখান থেকে ভি এবং এ কিভাবে বের করা যায় সেটা। এখন আমার মনে করি যে এটা হইলো আমার একটা সোর্স পয়েন্ট। হ্যাঁ, এটার কারণে কোনো একটা পজিশনে, এই পজিশনে আমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড বা ভেক্টর পোটেনশিয়াল বা স্কেলার পোটেনশিয়াল মেজার করতে চাই। তাহলে আর স্ক্রিপ্টার ইজ এ ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স পয়েন্ট টু দ্য ফিল্ড পয়েন্ট আর। আচ্ছা, নাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল at the speed of light. In the non-static case, therefore, it's not the status of the source right now that matters, but rather its condition at some earlier time tr. তার মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইখানে আমি ফিল্ড পয়েন্টে দাঁড়াই আছি, এই আর ডিস্টেন্সটা, স্কিপড আর ডিস্টেন্সটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সি স্পিডে গেছে, যায় এখন আমার কাছে আসছে। আমি যে ইনফরমেশনটা এখন পাইলাম সেটা কিন্তু অরিজিনেট হয়েছে এই দূরত্ব ট্রাভেল করতে যে সময় লাগছে সেই সময় আগে। এই সময়টাকে বলতেছি আমরা রিটার্ডেড টাইম। রিটার্ডেড টাইম তার মানে এই যে ফিল্ডটা আমি এখন এই মুহূর্তে আমি যে ফিল্ডটা বা পোটেনশিয়ালটা দেখতেছি, এই পোটেনশিয়ালটা হইলো একটা কিছুক্ষণ আগে জেনারেট হয়েছে এই দূরত্ব ট্রাভেল করতে যে সময় লাগছে। তাহলে এখান থেকে আমার রিটার্ডেড টাইমটা আসছে সাম আর্লিয়ার টাইম, এটাকে টিআর বলে। এবং রিটার্ডেড টাইমটা আমার যদি সি স্পিডটা জানি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফকোর্স সি, রিটার্ডেড টাইম হলো নর্মাল যে এখনকার টাইম, তার থেকে স্ক্রিপ্টার মাইনাস সি, স্ক্রিপ্টার ডিভাইড বাই সি, এটা হলো স্ক্রিপ্টার এই দূরত্ব যাইতে যে সময় লাগছে এই সময়টা সাবট্রাক্ট করলে পরে রিটার্ডেড টাইমটা পাবো, কখন ওই ফিল্ডটা জেনারেট হয়েছে, ফিল্ডটার থেকে মানে ইনফরমেশন কখন অরিজিনেট হয়েছে। তাহলে এখন আমরা এই জেনারেলাইজেশন করি আমাদের পোটেনশিয়াল গুলাকে ভি এবং এ, এবং এইখানে টি আর নিয়ে আসতেছি ইনস্টেড অফ টি। টি লিখলে পরে ভুল হইতো, টিটা আমাদের তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অনেক দূর থেকে ট্রাভেল করতে পারে, অনেক দূর থেকে আসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আপনার ওই রেডিও কমিউনিকেশন, কমিউনিকেশন, এগুলো তো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, মানে সেলফোন কমিউনিকেশন থেকে শুরু করে সবই, এবং এগুলো অনেক দূর থেকে আসতেছে। তো এর ফলে রিটার্ডেড টাইমটা একটা বিশাল বড় ফ্যাক্টর যেটা আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই পোটেনশিয়াল গুলাকে বলবো রিটার্ডেড পোটেনশিয়াল, যেখানে এই টাইমটা টি আর রিটার্ডেড টাইমটা নেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে অ্যানালজি করে আমরা ওই অ্যাডভান্স পোটেনশিয়ালেরও একটা নিয়ে আসতে পারি। যেমন রিটার্ডেড পোটেনশিয়ালটা আগে জেনারেট হয়েছে, ঠিক একই রকম ভাবে একই অ্যানালজিতে অ্যাডভান্স পোটেনশিয়াল বলে একটা ফ্যাক্টর আমরা আনতে পারি, একই ইয়ে করতে পারি। এই জিনিসটা কি আপনারা কখন দেখছেন, রিয়াক্ট করছেন নাকি কখনো? প্রবলেম 1.62, এই যে এই বইয়ের প্রবলেম 1.62, এই যে এই ডেল কিউব আর এই জিনিসটা কি কেউ বলতে পারেন? হ্যালো, সবাই কি মানে ওই ভাত খাওয়ার দেখি পরে নাই স্যার। একটু কি না স্যার, সবাই একটু টায়ার্ড নাকি? এইটা স্যার দেখি নাই আর স্যার। এটা স্যার হইলো এটা দেখি নাই তো স্যার, এই জন্য। এটা হইলো ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন অবশ্যই আপনারা দেখছেন কোয়ান্টাম কিন্তু মেকানিক্সে। কিউব দেখি নাই স্যার, কিউব দেখি নাই, এটার উপর পাওয়ার কিউব দেখি নাই। আকারে দেখি নাই স্যার। না না, ওই কিউব মানে হইলো 3 ডাইমেনশনাল বুঝাইছে। ও, তাহলে তো ওটা দেখছি ওটা স্যার। ওই কিউব না, কোনো কোনো বইতে কিউব দেয়, কোথাও কিউব দেয় না। হ্যাঁ ওটা স্যার, ওই ডিরাক, টেনসরের মধ্যে ডেল আই যে আছে, হ্যাঁ ডেল আই যে ওটা হলো ক্রনিকার ডেল্টা, ক্রনিকের আর ডেল্টা। এটা হলো ডিরাক ডেল্টা। তো
তো যাই হোক, এই ডিরাক ডেল্টা ফাংশন আপনারা ওইটা দেখছেন, এবং এই ডিরাক ডেল্টা ফাংশনের খুবই ইন্টারেস্টিং প্রপার্টি আছে, এবং ইন্টিগ্রেশনকে আমরা সিম্পলিফাই করতে পারি ইউজিং ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন মানে at স্ক্রিপ্ট ইকুয়াল টু 0, এই ফাংশনটা ইনফিনিট হয়ে যায়, অন্য জায়গায় 0। আচ্ছা যাই হোক, তাহলে এই রিটার্ডেড পোটেনশিয়াল দিয়ে আমরা ওই ইনহোমোজেনাস ওয়েভ ইকুয়েশন, এই যে ডেল স্কোয়ার ভি বা ল্যাপ্লাসিয়ান ভি ইকুয়াল টু এই জিনিসটা, এটা একটা ওয়েভ ইকুয়েশন, এই যে এইটা মাইনাস এইটা সমান ওইটা, ওই ওয়েভ ইকুয়েশনটা আমরা ইয়ে করে রিটার্ডেড পোটেনশিয়াল ওই ইকুয়ালি ওয়েল, যে আমরা যে প্রমাণ করলাম ঠিক একই রকম ভাবে অ্যাডভান্স পোটেনশিয়াল বলে একটু আগে বললাম, অ্যাডভান্স পোটেনশিয়াল যে ইন হুইচ দ্য চার্জ এন্ড দ্য কারেন্ট ডেন্সিটিস আর ইভালুয়েটেড এট দ্য অ্যাডভান্স টাইম। কোন একটা অ্যাডভান্স টাইম, আগের জেনারেল অ্যাডভান্স টাইম, এটা যদিও অনেকটা ইয়ের মতো, মানে এটা মানে ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, ম্যাথমেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোনো একটা আগে জেনারেট হয়েছে ওইটা আমি পরে দেখতেছি, দ্যাট ইজ ভেরি গুড, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু টাইম ট্রাভেলের যন্ত্র যদি আবিষ্কার হয়, টাইম মেশিন, এবং আমি ভবিষ্যতে চলে গেলাম, ভবিষ্যতে আমার অফস্প্রিং, আমার ধরেন নাতি নাতনি যে সময় আছে সেই সময় আমি চলে যেতে পারি, এটা মানে এরকম সায়েন্স ফিকশন অনেক জায়গায় আছে, হ্যাঁ। কিন্তু ওই এটা তো মানে যদি আমি অতীতে যাইতে পারি, ভবিষ্যতে কেন যেতে পারবো না? কারণ একই তো প্রিন্সিপাল। তো এইখানে বলতেছে দেখেন, although the advanced potentials are entirely consistent with Maxwell's equation, Maxwell equation-এ কোনো বাধা নাই, they violate the most sacred tenet in all of physics, the principle of causality. Causality কথাটা কেউ বুঝাইতে পারেন? প্রিন্সিপাল অফ কজালিটি মানে কি? কজালিটি তো স্যার ম্যাসাকার হয়ে যাওয়া। না না না, ওই 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 ওইটা ক্যাজুয়ালিটি, এটা কজালিটি, এটা কজের সাথে রিলেটেড। কজ কারণ। হ্যাঁ, মানে কজ এন্ড এফেক্ট, একটা কারণ থাকলে পরে একটা এফেক্ট হবে, এফেক্ট পায়ে মানে এফেক্টটা আগে হবে না, কারণটা হইতে হবে, তারপরে ওর কারণে একটা এফেক্ট পাবেন, এফেক্টটা আগে পায়ে কজটা পরে হবে না। তো মানে এইটাই হলো মোট সেক্রেট প্রিন্সিপাল অফ ফিজিক্স, প্রিন্সিপাল অফ কজালিটি। যদিও অঙ্ক বলতেছে অ্যাডভান্স টাইমে কোনো কিছু জেনারেট হয়ে সেটা আমার পরের সময়ে অতীতে আমি দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কতে বলতে পারছে, কিন্তু ফিজিক্সে সেটা ইয়ে না আর কি, মানে সেটা কজালিটি ভায়োলেট করে, তো সেটা এখানে বলছে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে কিছু অঙ্ক আছে, আপনাদের এই পুরা বইটার ভিতরে যত অঙ্কগুলো আছে বা প্রবলেমস বা থিওরি করা, এগুলা মোটামুটি খুবই ইজি, মোটামুটি সবগুলাই আপনার এখানে অঙ্ক, এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, এখানেও করে দেওয়া আছে, কিন্তু এখানে কিছু স্টেপ জাম্প করা আছে এই নাম্বার 10 এবং নাম্বার 11 নাম্বার চ্যাপ্টারে, কিছু স্টেপ জাম্প করা আছে, এগুলো আপনাদের দেখতে হবে। এটা ছাত্রদের অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের পড়াশোনা যেটা আমি ওই যে আপনাদের বলছিলাম কিনা জানি না, যে ওই আমি তো আমেরিকায় পিএইচডি করছি, তো বাংলাদেশে যেহেতু পড়াশোনা আপনাদের মতোই আমরাও পড়ছি, এবং ওই সব ওয়ার্কআউট প্রবলেম স্যার যেগুলো বোর্ডে করায় দিচ্ছে সেগুলাই পরীক্ষায় আসতো, নন ওয়ার্কআউট প্রবলেম সেরকম দিলে পরেও একই ধরনের প্রবলেম দিত, যাতে করে সবাই পাইতো, ভালো নাম্বারই পাইতাম। কিন্তু বাইরে যায় যখন দেখলাম যে ওই হোমওয়ার্ক দেয় সবাইকেই, এবং আপনার ফাইনাল পরীক্ষা মাত্র হইলো অনেক সময় 20% বা 30% অফ দ্য টোটাল গ্রেড, হোমওয়ার্কই 50%, মিড টার্ম গুলাতে আরো 30% এরকম। এবং এই হোমওয়ার্কের মধ্যে আপনার এই যে প্রবলেম গুলা দিচ্ছে বা ইয়েতে পরীক্ষায় যে প্রবলেম দিচ্ছে, ওপেন বুক এক্সাম, এই প্রবলেম গুলা এর আগে কখনো নাই, কোথাও করে দেওয়া নাই, কিচ্ছু নাই, আপনি যেগুলা জানেন সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মানে থিওরি বলে কিছু নাই, কোনো থিওরি পরীক্ষায় দেয় না, কোনো ডেফিনেশন পরীক্ষায় দেয় না, মুখস্থ বিদ্যার কিছু নাই। ফিজিক্স মানেই হলো অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ। ফিজিক্স কেন, যে কোনো সাবজেক্ট, বাইরের দেশের যত পড়াশোনা আছে সেগুলো হলো অ্যাপ্লিকেশন। আপনি অ্যানালাইটিক্যালি আপনাকে জাস্ট তৈরি করবে, আপনাকে থিওরিগুলো জানাই দিবে,
তারপরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা সেটা অ্যাসেস করবে। অ্যাসেসমেন্ট মানে হলো আপনি কত ভালো করে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারেন। তো আমাদের বাংলাদেশে এটা চালু করা কঠিন। স্যার আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা স্যার ওইরকমই একটা ধারণা নিয়ে আসছে স্যার, আমি যতটুকু দেখছি আর কি 6-7 এটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস হয়েছে এবছর থেকে আর কি। আচ্ছা যাই হোক, যদি হয় তাহলে তো খুব ভালো, কিন্তু আমাদের দেশে যেটা সমস্যাটা হলো এইটাই যে টিচাররা ওই স্কুলে তো পড়াবেই, আবার বাসায়ও পড়াবে। বাসায় পড়াইলে পরে তখন বাসায় ওই যে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলা দিয়ে বই বানায় ফেলবে, এবং যিনি কোশ্চেন করবেন, ধরেন যারা বোর্ডের থেকে যাদের কোশ্চেন করতে দিবে, এই কোশ্চেন করবে এবং এরাই এবং তারাই ওই বইয়ের থেকে কোশ্চেন করবে। মানে এই কোশ্চেনটা ধরেন এ লেভেলের কোশ্চেন বা ও লেভেলের কোশ্চেন আপনি যদি দেখেন, এই কোশ্চেনগুলা দেখবেন যে প্রতি বছরই নতুন নতুন কোশ্চেন হয়। এই কোশ্চেন যারা করে তাদেরকে অনেক টাকা দেয় এবং তারা চিন্তা করে কোশ্চেন এমন বাইর করে যে এই কোশ্চেনটা আগে কখনো সলিউশন নাই, বা ওইটা একটা নতুন দৃষ্টিকোণ থেকে প্রবলেমটাকে সলভ করতেছে। যে এই বাচ্চাটা ঠিক মতো ফিজিক্সটা পড়ছে কিনা বা সায়েন্সটা জানছে কিনা সেটা অ্যাসেস করতে পারে। কিন্তু আমাদের দেশে আসলে এগুলা নিয়ম কানুন হবেই, নতুন নতুন ইয়েতে আসবেই, রুলস আসবে, রেগুলেশন আসবে, কিন্তু যারা অ্যাপ্লাই করবে তারা যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাইলে পরে এটা মানে এটার যে সুফল, এই সুফল তো আসলে পাওয়া যাবে না, এটা একটা বড় বিষয় হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা ওই একটু আগে যে আমরা ইয়েগুলা করছিলাম, ইলেকট্রিক ফিল্ড বের করছি, রো ছিল চার্জ ডেন্সিটি থাকলে পরে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম, এবং এর সাথে স্ট্যাটিকের সাথে শুধু এইখানে ভলিউম ইন্টিগ্রেশন ছিল, এই টার্মটাও ছিল না, এই টার্মটাও ছিল না। এখন এই ই এবং বি, এই যে ইলেকট্রোডাইনামিক্সে যখন আমি অঙ্ক করতেছি, তখন এখানে এই রো যে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে এবং যে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, এই দুইটা আগে কনস্ট্যান্ট ছিল, এখন আর কনস্ট্যান্ট নাই, এই দুইটা টার্ম চলে আসছে ই করতে গেলে। ঠিক একই রকম ভাবে বি এর মান বাইর করতে গেলে পরেও আপনার ওইরকম আগে শুধু জে ছিল, যে ডট মানে হলো যে টাইম ডেরিভেটিভ, এই টার্মটা নতুন আসলো। তাহলে দিস ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট জেনারেলাইজেশন অফ দ্য বায়ো-স্যাভার্ট ল। এটাকে টু হুইচ ইট রিডিউসেস ইন দ্য স্ট্যাটিক কেস, মানে জে ডট যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা 0, এবং এটা আপনার আবার স্ট্যাটিক বায়ো-স্যাভার্ট ল যেটা আমরা সবাই জানি সেখানে ইয়ে হয়ে যাবে। এইগুলাকে বলে হইলো জেফিমেনকোস ইকুয়েশন, সে প্রথম এগুলো ডিরাইভ করছিল। লেনার্ড রিচার্ড পোটেনশিয়াল, আমরা ওই রিটার্ডেড পোটেনশিয়ালের কথা শুনছি। এখানে বলছে মাই নেক্সট প্রজেক্ট ইজ টু ক্যালকুলেট দ্য রিটার্ডেড পোটেনশিয়াল অফ এ পয়েন্ট চার্জ কিউ দ্যাট ইজ মুভিং অন এ স্পেসিফাইড ট্রেজেক্টরি। তাহলে একটা পয়েন্ট চার্জ, এই যে পয়েন্ট চার্জ এই ট্রেজেক্টরিতে যাইতেছে, গেলে পরে এই যে এই পয়েন্ট থেকে আমার মনে করেন যে এই রিটার্ডেড পজিশন, এই পজিশন থেকে ইনফরমেশন পাঠাইছে, পার্টিকেলটা এই দিক দিয়ে যাইতেছে, এটা প্রেজেন্ট পজিশন, এবং এর কারণে আমার ফিল্ড পয়েন্টে আমি একটা যে ইনফরমেশন পাবো, সেই ইনফরমেশনের জন্য পোটেনশিয়ালটা কত সেটা বাইর করব, এটাকে লেনার্ড রিচার্ড পোটেনশিয়াল বলে। এবং এখানে বলছে যে এই পোটেনশিয়ালটা খুব ইজি বের করা। আমার যদি এই রো ইনস্টেড অফ রো, যদি আমি রোকে এইটা দিয়ে আমার যে আগের যে ইকুয়েশন ছিল রোর জায়গায় যদি এইটা বসাই দেই তাইলেই পেয়ে যাব। এখন এটা সে বলছে, কিন্তু আমার তো প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য এইটা বলছে যে দিস ইজ এ জিওমেট্রিক্যাল এফেক্ট। কিভাবে? মনে করেন যে আমার এখানে একটা ট্রেন আসতেছে, আপনি সামনে দাঁড়ায় আছেন, তাহলে ট্রেন আসতেছে উইথ সার্টেন ভেলোসিটি ভি। ট্রেনটা এখান থেকে আমার থেকে এল প্রাইম দূরত্ব থেকে রওনা দিচ্ছে। এল প্রাইম মানে হলো এই যে ট্রেনের যে এখনকার যে পজিশন সামনে, তার থেকে এল প্রাইম দূরত্ব এখানে, এবং এই ট্রেনের দৈর্ঘ্য হইলো এল, ভি ভেলোসিটিতে যাচ্ছে। এখন এই ট্রেনটার যদি আমি লেন্থ দেখি, ট্রেনটার লেন্থ হলো এল,
কিন্তু ট্রেনটা যদি আমার দিকে মুভ করে এই ট্রেনটাকে আমার কাছে বড় মনে হবে। আবার ট্রেনটা যদি আমার থেকে দূরে সরে যায় তখন আবার আমার থেকে ছোট মনে হবে। তাহলে এই জিনিসটা কেন মনে হচ্ছে এইটা এখানে বলছে যে যে এইটা কেন হইতেছে দেখেন যে train coming towards you looks a little longer than it really is because the light you receive from the caboose left earlier than the light you receive simultaneously from the engine. তাহলে ক্যাবুসটা হইলো একদম ট্রেনের এই যে লাস্টের যে বগি এটাকে বলে ক্যাবুস, আর এটা হলো ইঞ্জিন। এই ট্রেনটা এই ক্যাবুস থেকে যে লাইটটা এই ইঞ্জিন থেকে যে লাইটটা অরিজিনেট করছে ক্যাবুস থেকে লাইটটা আর একটু আগে অরিজিনেট করছে, যেটা সাইমিলটেনিয়াসলি আপনার চোখে আসছে। হ্যাঁ, এই যে এইটুক দূরত্ব লাইট ট্রাভেল করতে হয়েছে, আর এখান থেকে তো ওই দূরত্ব ট্রাভেল করতে হয় না, এখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব। তাহলে এই এফেক্টটা আমি কিভাবে আনতে পারি? এই এফেক্টটা আনার জন্য বলতেছে ইন দ্য ইন্টারভেল ইট টেকস লাইট ফ্রম দ্য ক্যাবুস টু ট্রাভেল দ্য এক্সট্রা ডিস্টেন্স এল ড্যাশ দ্য ট্রেন ইটসেলফ মুভস দ্য ডিস্টেন্স এল প্রাইম মাইনাস এল। তাহলে এই যে এল প্রাইম দূরত্বটা এই যে এই পজিশনে আইসে ক্যাবুজের লাইট এবং এইটার লাইট এই যে ইঞ্জিনের লাইট এই দুইটা একই পজিশনে আছে। তো এখন এখান থেকে যে ট্রাভেল করবে লাইটের স্পিডে আমার চোখের কাছে একই পজিশনে বা একই সময় দুইটা ইয়ে করবে। তো ট্রেনটা যেই সময় এল দূরত্ব অতিক্রম করছে সেই বা সরি এল প্রাইম মাইনাস এল দূরত্ব অতিক্রম করছে সেটা বলছে যে it takes light from the caboose to travel the extra length distance L prime. The train itself moves the distance L minus L. The L prime minus L trainer the v velocity equal to L prime by C. এটা তাহলে এখান থেকে L prime সমান সমান L 1 minus v by C। এটা হলো যদি সরাসরি আমার দিকে আসে তার মানে এই Lটা 1 by v minus C এই ফ্যাক্টরে লঙ্গার হয়েছে। আবার যদি ট্রেনটা আমার থেকে দূরে সরে যায় তাহলে 1 by v by c 1 plus v by c ইনভার্স এই ফ্যাক্টরে শর্টার হবে। আচ্ছা, এটা যদি আমার সাথে একদম সরাসরি সোজাসুজি আসে লঞ্জিটিউডিনালি বা সরাসরি যায় তাহলে এরকম, আর যদি এটা একটা অ্যাঙ্গেল করে আসে এই যে এরকম মনে করেন যে ট্রেনটা এই দিকে আসতেছে আমি এই অ্যাঙ্গেলে আছি তখন লেন্থটার কস থেটাটা আমি দেখবো, কস থেটা। তাহলে কস থেটাটা দেখবো তখন আমার এই জিনিসটা ভি কস থেটা আসবে, ভি কস থেটা বাই সি। তাহলে তখন আমার কস থেটা হলো ডট প্রোডাক্ট চলে আসবে নিচে এবং তখন এই যে আর ডট ভি বাই সি টাইমটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ভলিউমটা সরি টাইম না ভলিউমটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে যেহেতু লেন্থটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই কারণে আপনার ওই এটাকে বলে ওই রিটার্ডেড পোটেনশিয়ালে এই পার্টটা এইভাবে অ্যাড হইলো। দিস ইজ দ্য লেনার্ড বিচার পোটেনশিয়াল, স্কেলার পোটেনশিয়াল ভি এবং এই ঠিক একই রকম ভাবে ভেক্টর পোটেনশিয়াল এ এই যে এইটা এই দুইটা হলো লেনার্ড বিচার পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল গুলা আপনি যখন ইয়ে করবেন এই রেডিয়েশন বের করবেন এর পরের চ্যাপ্টারে তখন প্রয়োজন হবে। আচ্ছা যাই হোক এখানে আর কিছু আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, দি ফিল্ডস অফ এ মুভিং পয়েন্ট চার্জ। একটা চার্জ যদি এসিলারেশনে থাকে এটা আপনারা সবসময় ইয়েতে বলছেন আপনারা যখন বাচ্চাদের রাদারফোর্ড রাদারফোর্ড অ্যাটম মডেল পড়াইছেন তখন বলছেন যে চার্জ যেহেতু সার্কুলেট করতেছে অ্যাটমে একটা অরবিটে এবং ক্লাসিক্যাল থিওরিতে বলছে যে যেহেতু সার্কুলেট করতেছে তার মানে চার্জের এসিলারেশন আছে যেহেতু দিক পরিবর্তন হচ্ছে এবং এসিলারেশন থাকলে পরে তার সে এনার্জি রেডিয়েট করবে কারণ ম্যাক্সওয়েল ইকুয়েশন বলছে। আপনাদের ইন্টারমিডিয়েটের বইতে এটা লেখা আছে তাই না? ম্যাক্সওয়েলের বা ক্লাসিক্যাল থিওরি বলে বা ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী অ্যাসিলারেটেড চার্জ উইল রেডিয়েট, কিন্তু এটা এখন পর্যন্ত আপনার ডিরাইভ করেন না, এটা এই যে ডিরাইভেশন এখানে। তাহলে আপনি দেখেন একটা চার্জ ইজ ইন মোশন, মোশন মানে হলো অ্যাসিলারেশন আছে, এই যে রিটার্ডেড যে পজিশন সেটা আপনি বের করবেন এবং এটা ট্রিকি। এই যে বলছি যে এই চ্যাপ্টারের যে ইয়েগুলা থিওরিগুলা একটু বিশাল লেন্দি এবং আমি ওই বলতে চাচ্ছিলাম যে
এই বড় লেন্দি এগুলা আমাদেরও পরীক্ষায় দিছে, এখন আমরাও দেই ছাত্রদের পরীক্ষায়, যে ডাইপোলের রেডিয়েশনের ফর্মুলা বাইর করো বা একটা পয়েন্ট চার্জের রেডিয়েশনের ফর্মুলা বাইর করো, কিন্তু এইটা আসলে ওদের কোনো লাভ হয় না, এই মুখস্থ করে বা এগুলা কয়েকবার দেখে, এইগুলা করে মানে কোনো ইয়ে নাই, এগুলা জাস্ট করে টোরে লাস্টে এই আপনার ডেল ভি এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বাইর করবে আর কি, বিশাল বড় একটা ক্যালকুলেশন। এই আপনার গ্রেডিয়েন্ট অফ ভি ডিএ ডিটি যদি পাই, তাহলে এখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ড পাবো, ইলেকট্রিক ফিল্ড এইটা, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডও পাবো, ম্যাগনেটিক ফিল্ড এইটা, এবং এই ই এবং বি যদি পাই, এখান থেকে এস পাবো, এস হইলো পয়েন্টিং ভেক্টর বা এনার্জি, কতখানি এনার্জি তারা রেডিয়েট করতেছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হইতেছে তার পাওয়ার কত, সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখব। এই চ্যাপ্টারে বোধহয় এটা এখনো নাই, মানে বিই, পরের চ্যাপ্টারে আমরা চলে যাই ওখানে। রেডিয়েশন আমার আর 2টা চ্যাপ্টার আছে, রেডিয়েশন চ্যাপ্টার এবং এরপরে একটা হইলো আমাদের ইয়ে। তাহলে আমরা ওই যে বলতেছিলাম পাওয়ারটা দেখব, পাওয়ার ইকুয়াল টু ই আর বি, আমরা একটু আগে ই এবং বি বাইর করছি, সেখান থেকে যদি আমরা এই ইয়েতে বসাই ইলেকট্রিক, আচ্ছা ওইটার জন্য আরেকটু পরে করছে ইলেকট্রিক ডাইপোল রেডিয়েশন, এটা আরেকটা রেডিয়েশন, সিম্পলিফাইড একটা অ্যান্টেনা, একটা ডাইপোল, এই ডাইপোলে যে চার্জটা যদি অসিলেট করে, বা এরকম হইতে পারে যে ডাইপোলের দুইটা ইলেকট্রিক দুইটা চার্জ, নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ, তাদের মধ্যে দূরত্বটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ডি, দুই ক্ষেত্রেই আপনার ইলেকট্রিক ডাইপোল রেডিয়েট করবে, এবং এই ইলেকট্রিক ডাইপোলে যেরকম দুইটার মধ্যে এই চার্জের পরিমাণ অসিলেট করতে পারে, বা এই দুইটার মধ্যে দূরত্ব পরিবর্তন হইতে পারে, দুই ক্ষেত্রেই আপনার ঠিক একই রকম ভাবে পোটেনশিয়াল বাইর করবেন। এটা আগে দেখানো হয়েছে, রেজনিখালি যেতে আছে, এখানে শুধু রিটার্ডেড টাইমটা ইউজ করতে হবে, এবং সেইভাবে করে আপনি যদি এটা ডিরাইভ করেন, অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন আসছে, ই এর মান বাইর করছেন, বি এর মান বাইর করছেন, এবং ই বি থেকে এস এর মান যদি বাইর করেন, এস এর মান আসবে এরকম, এবং এস হলো এভারেজ ভ্যালু অফ এস, এটা হলো ওমেগা টু দি পাওয়ার 4, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওমেগা যে ফ্রিকোয়েন্সি, ওইটার 4th পাওয়ারের প্রপোর্শনাল, এবং ওই এস যদি পান, এস এর থেকে পাওয়ার পাবেন, এস হইল এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাহলে এরিয়া দিয়ে যদি গুণ করে দেই এস কে, তাহলে পাওয়ার, এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম, পাওয়ারটা হলো এটা ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে সাম কনস্ট্যান্ট, এবং পি নট এটা হলো ডাইপোল মুভমেন্ট, ওই যে ডাইপোলের যে ডাইপোল মোমেন্ট, বা পি নট হলো একটা ইয়ের, এটাকে যদি আপনি ওই গ্রাফ করেন, এটা গ্রাফ করলে একটা ডোনাট শেপ আসবে, এটা এই ওমেগার সাপেক্ষে, এবং এইখানে আপনি দেখতে পারেন যে এই আকাশ কেন নীল দেখায়, এটা এখান থেকে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন। এই যে ওমেগা টু দি পাওয়ার 4 পাওয়ারটা, তাহলে ওমেগা যেটার ওমেগা বেশি, ওমেগা মানে 2 পাই নিউ বা 2 পাই এফ, এফ হইলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এফ বেশি, তার যে রেডিয়েশন হবে, তার রেডিয়েশনের পাওয়ারটা ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেশি, তার মানে ব্লুর এই পাওয়ার বেশি কম্পেয়ার টু রেড। তাহলে এইটাই হলো যে আকাশ কেন নীল দেখায়, এটাই বলছে এখানে, যে ব্লুনেস অফ দ্য স্কাই, সানলাইট পাসিং থ্রু দ্য অ্যাটমসফিয়ার স্টিমুলেটস অ্যাটম টু অসিলেট অ্যাজ টাইনি ডাইপোল। যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে আকাশ থেকে, সূর্য থেকে, সেগুলো আমার যে অ্যাটমসফিয়ারে যে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমগুলোর যে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে অসিলেট করায়, এবং ইলেকট্রনগুলো একটা ডাইপোল, টাইনি ডাইপোল, ইলেকট্রন এবং প্রোটন বা নিউক্লিয়াস, এগুলো টাইনি ডাইপোল, এবং এগুলো অসিলেট করে। The incident solar radiation covers a broad range of frequencies, but the energy absorbed and radiated by the atmospheric dipoles is stronger at the higher frequency because of the omega to the power 4 factor. তার মানে এই যে আমার যে অ্যাটমসফিয়ারে যে ডাইপোল গুলো আছে, ছোট ছোট অ্যাটম, সেগুলা বাইরের যে সূর্যের সানলাইট, সেগুলা দিয়ে এগুলাকে অসিলেট করাইতেছে, এবং অসিলেট করাইলে পরে সেগুলা যে এনার্জি অ্যাবজর্ব করে এবং এনার্জি রেডিয়েট করে,
এনার্জি রেডিয়েশনটাও আমরা দেখলাম যে ডাইপোল গুলা রেডিয়েট করতে পারে, অসিলেটিং ডাইপোল। এই রেডিয়েশনটা সবচেয়ে স্ট্রং হয় যদি ওমেগাটা বেশি হয়। এটা ব্লু লাইটের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং। তাহলে ইট ইজ মোর ইন্টেন্স ইন দ্য ব্লু than in the red. তাহলে it is this radiated light that you see when you look up in the sky, unless you are staring directly at the sun. আচ্ছা, আবার on the other hand, এরকম যদি হয় electromagnetic wave are transverse and dipole oscillates in a plane orthogonal to the sun's ray, তাহলে এই যে ডাইপোল গুলা, আমি যদি এখানে থাকি, এই যে সানের রে এখানে আসতেছে, এই ডাইপোল গুলা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতেছে, ইলেকট্রিক ফিল্ডটা হলো পারপেন্ডিকুলার টু দা মুভিং ডিরেকশন অফ দা রে, তাই না? ইলেকট্রিক ফিল্ড অসিলেট করে যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে তার পারপেন্ডিকুলার দিকে। তাহলে তার পারপেন্ডিকুলার দিকেই তো আপনার ইয়েটা অসিলেট করাবে, তাহলে ডাইপোল গুলাকে অসিলেট করাবে। তাহলে এই যে ডাইপোল গুলা আমার, এই যে আমি তাকাইছি, এবং এই যে ডাইপোলটা আমার দৃষ্টির সাথে পারপেন্ডিকুলার, এই ডাইপোলের যে অসিলেশন সেইটা আমরা দেখতে পারি। এর পারপেন্ডিকুলার এই দিকের যে অসিলেশন, এই ডাইপোলের অসিলেশনটা এই দিকে যাবে বা ওই দিকে যাবে। আমার এই দিকের অসিলেশনটাই আমি দেখব। ওই যে একটু আগে ডোনাট শেপ দেখছি, ডোনাট শেপে এই দিকের যে অসিলেশন সেটা এই দিকে ট্রাভেল করছে, আর এই দিকের যে অসিলেশন সেটা শূন্য, সেটার ইয়েটা অত দিকে আমার দিকে আসবে না। আচ্ছা, এই যে the blueness is more pronounced, the dipole oscillating along the line of the side say no radiation to the observer. এখানে sin square theta টার্ম আছে, সেই কারণে ওইটা আসে। এই কারণে polarized perpendicular to the sun ray, সূর্যের ইয়েতে। The redness of the sunset is on the other side, is the same coin, other side of the same coin. Sunlight coming in at a tangent to the Earth's surface must pass through a much longer stretch of atmosphere. যখন সূর্যটা এই দিকে চলে গেছে, আমি এখানে আছি, তখন অ্যাটমসফিয়ারের ভিতর দিয়ে অনেক দূর ট্রাভেল করবে। মনে করেন যে এইটা মনে করেন অ্যাটমসফিয়ার। ডাইরেক্ট লাইট যদি আসে এটা কম দূর ট্রাভেল করবে, আর এইখান থেকে যদি সানলাইট আসে এটার দূরত্বটা বেশি, মানে এই যে এটা দূরত্ব, অনেক দূরত্ব ট্রাভেল করলো, আর এইখানে দূরত্বটা কম, ডাইরেক্ট সানলাইট। দূরত্বে যখন বেশি হবে তখন কি হবে, এই ব্লু লে আইসে যত এই দূরত্বের ভিতরে যত অ্যাটমসফিয়ারিক পার্টিকেল আছে, অ্যাটম আছে, সবগুলাকে এনার্জি দিয়ে অসিলেট করায় ফেলছে, অসিলেট করে রেডিয়েটর হয়ে গেছে। এই রেডিয়েশন এত বেশি রেডিয়েশন হয়েছে ওই ইয়েতে, এবং সেগুলা আস্তে আস্তে পরে আবার সেকেন্ডারি অ্যাটম গুলাকে অসিলেট করাইছে, করতে 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 ওগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, ওগুলো আর নাই, দেখা যাচ্ছে না। শুধু রেড লাইট যেগুলা, সেগুলা অসিলেশন করাইছে কম, যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4, ওগুলা এখনো সার্ভাইভ করছে, এবং ওগুলা আমি তখন দেখতে পাচ্ছি। তাহলে এটা এইভাবে বলতে পারবো যে much of the blue has been removed by scattering and what's left is red. লালটা থাকে, এবং এই কারণে বিকালে এবং সূর্য ওঠার সময় বা সন্ধ্যার সময়, সূর্য ডুবার সময় আকাশটাকে লাল দেখায়। এটাও দেখেন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই যে এখানে সানের রে, এই যে এখানে দেখেন এটা বেশি দূর গেছে, এটা কম দূর গেছে অ্যাটমসফিয়ারে। ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন, ইলেকট্রিক ডাইপোলে যেরকম রেডিয়েশন হয়, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এইটা এখানে আই আছে, আইটা যদি আপনার এটা হলো একটা ইয়ের জন্য, মানে পাই বি স্কোয়ার, মানে একটা সার্কেল, একটা কারেন্ট লুপ, সার্কুলার কারেন্ট লুপ। ওই সার্কুলার কারেন্টে আই যাচ্ছে, আইটা টাইমের সাথে ভ্যারি করতেছে। আইটা যদি অসিলেট করে তাহলে সেখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম একটা অসিলেটরি বিহেভিয়ার থাকবে, এবং এ যে ম্যাগনেটিক ফিল্ডটা দিবে, সেই ম্যাগনেটিক ফিল্ড বা স্কেলার ভেক্টর পটেনশিয়াল এ, এইখান থেকে আমরা একটা রেডিয়েশন পাবো, এবং এটা ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশন
একটু আগে ইলেকট্রিক ডাইপোল রেডিয়েশন ঠিক যেভাবে করছি একই রকম ভাবে একই থিওরি। প্রথমে আমরা এ বাইর করলাম, তারপর ই বার করব, বি বাইর করব, এবং ই বি থেকে আপনি এস বাইর করবেন এবং এস এর এভারেজ ভ্যালু এই ওমেগা টু দি পাওয়ার 4 1/r²। তাহলে এখান থেকে পাওয়ার বের করতে পারেন। পাওয়ার, the intensity profile has the shape of a donut and the power radiated goes like omega to the power 4. এবং ওই ম্যাগনেটিক পাওয়ার এবং ইলেকট্রিক পাওয়ার এই দুটার মধ্যে একটা রেশিও আর কি, এই রেশিওতে সি 1/c পরিমাণ, সিটা সবসময় আছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে, এবং এখানে ই স্কোয়ার এবং বি স্কোয়ার টার্ম থাকে, 1/c স্কোয়ার টার্ম আসছে। রেডিয়েশন ফ্রম এন আরবিট্রারি সোর্স, যে কোনো একটা আরবিট্রারি সোর্স যদি হয় সেই কারণে রেডিয়েশন ওই একই রকম ভাবে নিয়ে আসবেন এবং আপনি ওই একটা পাওয়ার ডিরাইভ করতে পারবেন। এখানে দুইটা ডট মানে হইলো দুইবার সময় সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ নিছি, পিটা হইলো ডাইপোল মোমেন্ট। এইখানে এটাকে বলে লারমার ফর্মুলা, এবং লারমার ফর্মুলাতে একটা ইলেকট্রিক চার্জ যদি এসিলেশনে থাকে তাহলে সে কতটুকু পাওয়ার দেয়, ওই যে আপনার যেমন রাদারফোর্ড অ্যাটম মডেলে ইলেকট্রন ঘুরছিল, এবং তখন এই লারমার ফর্মুলা আমাদের মনে আছে, আমাদের স্যার জাস্ট ক্লাসে লিখছিল আর কি, অ্যাটমিক মলিকুলার ফিজিক্স পড়ানোর সময়, যে ক্লাসিক্যাল থিওরি থেকে আমরা এটা দেখতে পারি যে এসিলারেশন স্কোয়ার পাওয়ারটা হইলো এসিলারেশন স্কোয়ারের প্রপোর্শনাল, এবং এই এসিলারেশন যদি থাকে তাহলে পাওয়ার রেডিয়েট করবে, এই পাওয়ারটা হইলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এটা ডিরাইভ করে নাই, এই ডিরাইভেশনটা আমার এই ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স পড়ে এখন আপনার করতে হবে বা আপনি জানবেন। যাই হোক, আমরা এই মানে এখানে আর বেশি কিছু আমরা দেখব না, এইটুক করলে পরেই হবে। এই যে একটা লারমার ফর্মুলা আরেকবার করছে। আমরা এরপরে একটু সময় আছে, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে লাস্ট হাফ এন আওয়ার। এগুলার প্রয়োজন নাই, দরকার নাই। আমরা ইয়েতে যাই, এর পরের চ্যাপ্টারটা একটু দেখে যাই। পরের চ্যাপ্টারটা আমরা পুরোপুরি দেখবো না, আমি আবার যেটা বললাম রিলেটিভিটিটা আপনারা কয়েকবার দেখছেন, এটা এইচএসসির বইতেও আছে। এখানে ওই এইচএসসির পড়াটাই এখানে যে ইথার কিভাবে করে আসলো, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট, এটা আমি বোধহয় আপনাদের পরীক্ষাতেও দিছিলাম। এখানে আমি একটু বলি যে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছি আমেরিকায়, ওই বিশ্ববিদ্যালয়ে এই মাইকেলসন এবং মর্লি তারা এই এক্সপেরিমেন্টটা করছিল, এবং তারা করছিল যে সূর্য এই পৃথিবী যে ঘুরতেছে স্পিনিং আর্থ, এবং এর বাতাসের বায়ুমণ্ডল যে আছে, বায়ুমণ্ডল থাকলে পরে আর্থের আহ্নিক গতি যে দিকে স্পিনের যে গতি যে দিকে আর্থে, সেই দিকের ভেলোসিটি বাতাসের স্পিড একরকম আর তার পারপেন্ডিকুলার দিকে একরকম। ঠিক একই রকম ভাবে তারা মনে করছিল যে সূর্যের আলোর স্পিডও একই রকম হবে, পৃথিবী যে স্পিন করতে সেই দিকে একরকম, তার পারপেন্ডিকুলার দিকে আরেক রকম। তো আমি ওই ইউনিভার্সিটিতে, মাইকেলসন ছিল ফিজিক্সের অধ্যাপক, মর্লি ছিল কেমিস্ট্রির অধ্যাপক, এবং তারা একটা মাইকেলসন ইন্টারফেরোমিটারের মতো লাইট আসলো, লাইটটাকে বিম স্প্লিটার দিয়ে 50-50 দুইটা পারপেন্ডিকুলার দিকে স্প্লিট করে ওই দিকে লাইটটাকে ট্রাভেল করায় আবার মিরর দিয়ে রিফ্লেক্ট করাইলো। এইভাবে করায় লাইট আসতে কত সময় লাগলো দূরত্ব থেকে ওই সময় ভাগ করে লাইটের স্পিড মেজার করছে, এবং সেই স্পিড দেখে যে দুই দিকে একই সমান। তার মানে ইথার নামের যে একটা ইমাজিনারি ছিল, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবিষ্কার হয় নাই বা ম্যাক্সওয়েলের এইটা আবিষ্কার হয় নাই। তো তখন তারা এই ইয়েটা দেখলো যে ইথার আসলে নাই, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটা কোনো মিডিয়াম লাগে না। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে স্পিড অফ লাইট, ইথার উইন্ড, এগুলার নাই, দরকার নাই। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি এগুলা আইনস্টাইনের, এগুলা জানেন। ভেলোসিটি এডিশন ল এগুলো আপনাদের পড়াইছে, আপনারা ছাত্রদের পড়ান। এগুলো আমাদের অত দরকার নাই। আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে
যেটুকু প্রয়োজন। টাইম ডায়ালেশন, লেন্থ কন্ট্রাকশন, এগুলো আপনারা জানেন। এই বইটা খুবই ইন্টারেস্টিং বই, আপনার যদি সময় থাকে। আপনারা তো সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, তারপরও যদি আপনি একটু ভালো মতো বুঝতে চান, হ্যাঁ, তাহলে পরে এই বইটা আপনারা দেখতে পারেন আর কি। যে এখান থেকে ল্যাম্প, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এখান থেকে আলো গেছে, ইন দ্য মিন টাইম এই যে এই ট্রেনটা মুভ করলে পরে, এই মুভটা করলে পরে এই যে এইখানে যদি মিররটা ছিল, এই যে এই প্রান্ত এখন এখানে চলে আসছে, বুঝছে, তারপরে এখানে গেছে। রিলেটিভিস্টিক স্পিডে যখন যাবে তখন এই যে দূরত্ব, এটা একটা বড় এফেক্ট করবে। এই ধরনের প্রবলেম আর কি। লেন্থ কন্ট্রাকশন, তারপরে টাইম ডায়ালেশন, এগুলো আবার একটা আরেকটার পরিপূরক, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। যেটা বললাম যে আপনার এক পয়েন্ট অফ ভিউ থেকে লেন্থ কন্ট্রাকশন হইতেছে, আরেক পয়েন্ট অফ ভিউ থেকে আবার টাইম ডায়ালেশন হইতেছে। যেমন আপনি একটা এক্সাম্পল আমি যখন পড়াইছি তখন দিচ্ছি, যে মিয়ন ডিকে। আমাদের 4th ইয়ারে একটা এক্সপেরিমেন্ট আছে, মিয়ন একটা পার্টিকেল, এটা অ্যাটমসফিয়ারে তৈরি হয়। পায়ন নামের একটা পার্টিকেল আছে, এবং এখান থেকে মিয়ন তৈরি হয়, এবং মিয়নের লাইফ টাইম হলো অ্যারাউন্ড 2 মাইক্রোসেকেন্ড বা এরকম। 2 মাইক্রোসেকেন্ড এই মিয়ন যখন অ্যাটমসফিয়ারে 10 কিলোমিটার উপরে তৈরি হয়, সেটা আমার সারফেসে দেখা যায়। কেমনে দেখা গেল? এটা যদি আমি লাইটের স্পিড দিয়ে মিয়নের মিয়নের যে স্পিড, এটা ধরেন লাইটের স্পিডের কাছাকাছি, এই স্পিডে ট্রাভেল করে, এবং ওই স্পিডে যদি দেই, তাহলে দেখা যাবে যে এটা 600 মিটার ট্রাভেল করতেছে এই 2 মাইক্রোসেকেন্ডে। তাহলে 10 কিলোমিটার কেমনে আসলো? এটা বিকজ অফ রিলেটিভিস্টিক, ওই লেনটা কন্ট্রাক্ট হয়ে গেছে। মিয়নের পয়েন্ট অফ ভিউ থেকে একটা হইছে, হ্যাঁ, লেনটা। আবার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি একজন অবজারভার, আমি আর্থ স্পেসে দাঁড়ায় আছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আবার একটা হইছে, একটা টাইম ডায়ালেট করছে। একটা 2 পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেন যদি অঙ্ক করেন, মিয়নের পয়েন্ট অফ ভিউ থেকে, বা আমি অ্যাজ এন অবজারভার আর্থের সারফেসে দেখায় মিয়ন ডিটেক্ট করতেছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে একই অঙ্ক, একই রেজাল্ট দিবে, কিন্তু একজনের ক্ষেত্রে টাইম ডায়ালেশন হবে, আরেকজনের ক্ষেত্রে লেন্থ কন্ট্রাকশন হবে। খুবই ইন্টারেস্টিং, এবং আপনারা যদি বুঝেন এবং ছাত্রদের বুঝান। আচ্ছা, যাই হোক, ডাইমেনশন পারপেন্ডিকুলার নট কন্ট্রাক্টেড, এগুলো আপনারা পড়াইছেন, আমি আর এগুলা বেশি সময় নিব না। লরেন্স ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এগুলো আমরা দেখছি। লরেন্স ম্যাট্রিক্স, রিলেটিভিস্টিক এনার্জি এন্ড মোমেন্টাম, এটাও আপনারা ইয়েতে পড়ছেন। এটা বললো যে বাইজারের বইতে, কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স, এটা আপনারা পড়ান ছাত্রদের। যে আমি এখানে আর করছি না, করাইছেন আপনারা, কন্ট্রোল এফেক্ট আছে। এই যে রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স, এটা হইলো এই আপনাদের সিলেবাসে আছে এই অংশটা, যে আপনার এই একটা চার্জ ওয়্যার, এখানে কারেন্ট মুভ করতেছে, এবং এই ওয়্যারটা যদি আপনার সি ভেলোসিটিতে মুভ করে, তাহলে ভেলোসিটি এডিশন হবে। চার্জ একটা মুভ করতেছে, আবার পুরা ওয়্যারটা যদি একটা সার্টেন স্পিডে মুভ করে, তখন ভেলোসিটি এডিশন ফর্মুলা লরেন্স আপনারা দেখছেন। এবং এর ফলে আপনার ল্যামডাটা হলো চার্জ পার ইউনিট লেন্থ, সেটা পরিবর্তন হবে, গামা পরিবর্তন হবে, এবং সেখান থেকে আপনার ওই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হবে। এবং এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আমি খুব ফাস্ট যাব, আমি এটা ডিরাইভ করা খুব ইজি, ডিরাইভেশনটা খুব কঠিন না। এই যে ইএক্স ইউআই ইজেড, বিএক্স বিওয়াই বিজেড, এগুলার ফর্মুলা বাইর করছে এখানে। এই যে ইএক্স ইউআই ইজেড বিএক্স বিওয়াই বিজেড, ওই যদি একদিকে স্পিড থাকে, যে কোনো একদিকে ধরেন আপনার সি ভেলোসিটি মুভ করতেছে, তখন এই যে এরকম ভাবে
let's now collect together the complete set of transformation rule যে এটা যদি z দিকে c ভেলোসিটিতে মুভ করে একটা ওয়্যার বা একটা চার্জ, তাহলে ওই আমার দুইটা রেফারেন্স ফ্রেম, একটা রেফারেন্স ফ্রেম স্থির আছে, আরেকটা রেফারেন্স ফ্রেম c ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে পরে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে এক ফ্রেমের সাথে আরেক ফ্রেমে কিভাবে রিলেটেড থাকবে সেটা হলো এইটা। এটা যদি আপনারা ইয়ে করতে পারেন তাহলে সেখান থেকে আপনারা একটা ইয়ে বের করতে পারেন, ম্যাট্রিক্স, ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেরকম, এটা আপনারা লরেন্স ম্যাট্রিক্স যেরকম ঠিক একই রকম ভাবে ফিল্ড ম্যাট্রিক্স বের করতে পারেন। এই যে ফিল্ড ম্যাট্রিক্স টি মিউ নিউ, এটাকে টেন্সর বলে এই ধরনের ক্ষেত্রে, টেন্সর, এবং এটা সিমেট্রিক টেন্সর। সিমেট্রিক টেন্সরে টি মিউ নিউ ইকুয়াল টু টি নিউ মিউ, তাহলে পরে আপনার ওই সবসময় T03 ইকুয়াল টু T30, T12 T21 এগুলো হবে। তাহলে এখানে 10টা ডিস্টিংক্ট কম্পোনেন্ট থাকবে 16টার মধ্যে, এবং 6টা রিপিটেশন হবে, 6টা একই জিনিস বারবার। এবং অ্যাসিমেট্রিক যদি সিমেট্রিক হইলে, আর অ্যাসিমেট্রিক হইলে পরে এই টার্মগুলো 0, আর এখানে আপনার এই T01 আর T10 এটা একটা আরেকটার বিপরীত হবে মাইনাস সাইন দিয়ে। তাহলে এখানে 6টা ইউনিক, আবার ওইটার মাইনাস দিলে পরে এটা সিমেট্রিক টেন্সর এবং অ্যাসিমেট্রিক টেন্সর। এগুলা যা ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে টেন্সর আছে, আপনারা হয়তো করছেন, আমি জানি না। এই যে একটু আগে যে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড গুলা করলাম, এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে এই ফর্মে আমরা লিখতে পারি। এখানে টি গুলাকে এই যে F01 বা T01 বা F01 যেটাই বলি না কেন, আগে T01 বলছে, এখন F মিউ নিউ ফিল্ড টেন্সরকে এইভাবে যদি ডিফাইন করি, এবং এই এখানে 6টা বললাম অ্যাসিমেট্রিক টেন্সর, এই F01 কে EX, F02 কে EY, F03 কে EZ, F12 কে BZ, F31 কে BY, F23 কে BX। আমি এটা পছন্দ করি না মেমোরাইজেশন, আমি মেমোরাইজ করতেও পারি না অত বেশি, কিন্তু এই জিনিসগুলো আপনার একটু মনে রাখতে হবে, নাহলে পরে এই ফর্মটা আপনি তৈরি করতে পারবেন না। তাহলে এটা হলো একটা ফিল্ড টেন্সর, এটাকে এফ মিউ নিউ বলে। ঠিক একই রকম ভাবে আরেকটা ফিল্ড টেন্সর আছে, ডুয়েল টেন্সর বলে জি মিউ নিউ, এটা একটা জি মিউ নিউ। এফ মিউ নিউ এবং জি মিউ নিউ, এই যে এটা হলো এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এবং এই দুই ফিল্ড টেন্সর দিয়ে এখন আপনি আমার যে ল গুলা আছে, ল গুলাকে ইন টার্মস অফ ফিল্ড টেন্সর প্রকাশ করতে পারবেন। এই চ্যাপ্টারের মেইন অ্যাপ্লিকেশনই এইটা। যেমন আমার কারেন্ট ডেন্সিটি আগে জে সমান জে এক্স জে ওয়াই জে জেড ছিল, এখন ওই জে মিউকে সি রোটা অ্যাড করে দিছি। রোটা হইলো কারেন্ট চার্জ ডেন্সিটি, তার সাথে সাথে কারেন্ট ডেন্সিটি, এই হলো কারেন্ট ডেন্সিটি 4 ফ্যাক্টর। ঠিক একই রকম ভাবে এই এখন ডাইভারজেন্স জে ইকুয়াল টু ডি রো ডিটি, এই ডি রো ডিটি যদি বাম দিকে নিয়ে যাই, এই ডি রো ডিটিকে যদি এইভাবে লিখি, লিখলে পরে এটাকে এই ফর্মে নিয়ে আসতে পারি। এটাই হলো আমার কন্টিনিউটি ইকুয়েশন, 4 ডাইমেনশনাল কন্টিনিউটি ইকুয়েশন। আর ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যেটাকে আমরা 4টা ইকুয়েশন ছিল, ওইটাকে এই ফর্মে লিখতে পারি, এফ মিউ নিউ জি মিউ নিউ। এফ মিউ নিউকে এইভাবে লিখি, জি মিউ নিউ, এফ মিউ নিউকে যদি এভাবে লিখি, যে এফ জিরো নিউটা যদি করি, ডি এক্স নিউকে যদি ডিরাইভ করি, আমার এই নিউর মান এখন 0 থেকে 3 পর্যন্ত যাবে। এই যে নিউ 0 এখানে বসাই দিছি, নিউ গুলাকে 0 1 2 3 4টা টার্ম আছে। নিউ এর মান 0 থেকে 3 পর্যন্ত যায়, মিউর মানও 0 থেকে 3 পর্যন্ত যায়। তাহলে এই 4টা টার্ম আমরা ওই একটু আগে ফিল্ড টেন্সর গুলা দেখছি, F01 কি, F02 কি, F03 কি, ওগুলো এখানে বসাই দেই, বসাই দিলে এই পাবো। তাহলে 1/c ইকুয়াল টু ডাইভারজেন্স ডট ই ইজ ইকুয়াল টু, এই যে এখানে মিউ নট জে মিউ, মিউ নট জে 0, এটা মিউ নট জে 0 ইকুয়াল টু সি রো। তাহলে এইটা দাঁড়াইলো কি, ওই যে সি, এখানে সি আছে আর ওখানে সি আছে, ওই সি স্কোয়ার হয়ে যায়, সি স্কোয়ার হইলে পরে ওই মিউ নট এপসাইলন আসবে, 1/এপসাইলন পাবেন। তাহলে এইটা হইলো আপনার কি ল, এটা হলো গসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে এইখান থেকে আমি গসেস ল পাইলাম, যদি মিউর মান 0 ধরি, আবার মিউর মান যদি 1 ধরি, ছোট্ট অঙ্ক, মিউর মান 1 ধরলে পরে আপনি এই লটা পাবেন, এটা হলো অ্যাম্পিয়ার্স ল।
ঠিক একই রকম ভাবে জি মিউ নিউ থেকে আপনি দুইটা ল ডিরাইভ করতে পারবেন, মিউর মান 0 ধরে এই গসেস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স, মিউর মান 1 ধরে ফ্যারাডেজ ল। তাহলে 4টা ল আমার এই 4 ডাইমেনশনাল স্পেসে এই ছোট্ট ইকুয়েশন দিয়ে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আপনি ডিরাইভ করে ফেললেন। আর এইটা হইলো আপনার কন্টিনিউটি ইকুয়েশন। মানে কি এলিগেন্ট, মানে এটা বলে যে যে ফিজিসিস্টরা যারা এই ডিরাইভেশন গুলা করছে এলিগেন্ট ওয়েতে ইয়ে করছে। আমরা এখানেই মানে শেষ করি, এরপরে ওরকম আর কিছু নাই, গেজ ইনভেরিয়েন্স আছে এগুলা, আর এই চ্যাপ্টার শেষ। মোটামুটি আমার মনে হয় যে এই সিলেবাস পুরাপুরি আমি কভার করতে পারছি। আমাদের আরো হাফ এন আওয়ারের মতো সময় আছে। এই হাফ এন আওয়ারটা এবার আপনাদের ফিডব্যাক নিব আর কি।